নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের একটু অনুষ্ঠানটা অন্য ধরনের করতে যাচ্ছি। আজকের হচ্ছে রাজনীতিতে বৈচিত্র্যময়, মানে কত রকমের রং, কত রকমের মানুষ, কত কিছু দেখা যায়, কত অভিজ্ঞতা অর্জন করা যায়, কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু এত কিছু বোঝে না। তাই তাদের সাধারণ মানুষের উদ্দেশ্যে আর অল পার্টি, যে কোনো পলিটিক্স পার্টি হোক, সেই পার্টি চলন বলন নেতাদের সম্বন্ধে কিছু আলোচনা করতে যাচ্ছি, যেটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এটুকু আপনাদের কাছে আবেদন আমার, এবং আমি যদি কোনো ভুল বলে থাকি সেটাও আপনারা তুলে ধরবেন। এবং আমি যেটা আপনাদের সামনে তুলে ধরি এই সমাজেরই অঙ্গ, সেটা রাজনীতিতে এখন এটা যেরকম চলছে সেই অনুপাতেই আপনাদের কাছে তুলে ধরি। অর্থাৎ যদি আমার অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আমার এই পলিটিক্স টপিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটুকু আপনাদের বিনীত অনুরোধ। দেখুন, একটা কথা হলো, বয়স তো আমার কম হয়নি, 55 বছর বয়স হয়ে গেছে। এই ছোটোবেলার থেকে খুব দরিদ্র ফ্যামিলির ছেলে আমি। জীবনে অনেক সুখ দুঃখ কষ্ট অনেক কিছু দেখেছি। আবার হয়তো এখন কাল কি খাবো সেই চিন্তাটা করতে হয় না, সেরকম একটা জায়গায় এসেছি বহু পরিশ্রমের ফলে, এবং সততার সাথে একদম নিষ্ঠাবান হয়ে সর্বদা বাঁচার চেষ্টা করেছি, এবং ঈশ্বরের প্রতি সর্বদা শরণাপন্ন হয়েছি এবং তার কাছে মাথা নত করেছি। এবং যেহেতু সনাতনী ঘরের ছেলে, একজন হিন্দু ছেলে, তাই ঈশ্বরে বিশ্বাস রাখি, এবং সৎ কর্ম, সৎ বলা, সৎ ভাষা, সৎ চলন, সৎ জীবন এটাকেই খুব গ্রহণ করেছি এবং স্বাচ্ছন্দ্য বোধ মনে করি এতে। এবং আমার সংস্পর্শে যত মানুষ আছে, যত আত্মীয় স্বজন, বন্ধু, ব্রাদার, সন্তান, আমার সবাইকে একটাই উপদেশ দিই, সততায় হয়তো সাময়িক কষ্ট হয়, কিন্তু তার ফল একটা সময় এত মধুর হয় যে কোটি টাকা ইনকাম করেও অতটা মাথা উঁচু হয় না যা সততার জীবনে হয়। তাই আমি, বিশ্বাস করুন না করুন, অতি সাধারণ মানুষ হলেও এটাতে বিশ্বাস করি। তাই কিছু কথা বলতে চলে আসলাম। সরকার তো পরিবর্তন হয়েছে, একটা রই রই রব চলছে, যেন উত্তরপ্রদেশের সরকার চলবে। কেউ দুষ্টুমি করলেই, কেউ যারা মানে তোলাবাজ বলুন, গুন্ডা বলুন, বদমাশ বলুন, এনকাউন্টার করে দেবো, মদের দোকান বন্ধ করে দেবো, মদ চলবে না, নেশা চলবে না, তো এরকম অনেক রকম কথা শুনি। অনেক নেতাকে দেখলাম ভোটের রেজাল্ট বেরোবার সাথে সাথে, ছোটোখাটো নেতা কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জিগির তুলছে যে স্টেশনের প্ল্যাটফর্মে গুটকা, পান, বিড়ি, সিগারেট এসব বিক্রি করা চলবে না। তো বলছেন আবার মদ তুলে দিতে হবে, এটাও বলছেন। তো আমার কথাটা হচ্ছে ভালো, নেশা ভাঙ তুলে দিলে ভালো, কিন্তু আমার প্রশ্নটা একবার এখানে, অনেক মানুষই দেখি সেসব সোশ্যাল মিডিয়ায় সেসব ভিডিওর নিচে কমেন্ট করছে, খুব সাধুবাদ জানাচ্ছে এবং অশেষ ধন্যবাদ জানাচ্ছে, ভালো কথা। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, কারো ওই ডায়লগে প্রভাবিত না হয়ে একবার ভেবে দেখেছেন এই যে গুটকা কোম্পানিগুলো আছে, সরকারকে কত টাকা ট্যাক্স দেয়, সরকার তার থেকে কত টাকা ইনকাম করে? চাইলে তো সরকার ব্যান করে দিতে পারে, তাহলে এই সাধারণ মানুষগুলোর উপর তো প্রেশার করতে হয় না, তাদের তো রুজি রোজগার ওইভাবে চলে। এবার আমি বড় বড় কোম্পানিকে বন্ধ করতে পারছি না, কেননা সেখানে অনেক রয়্যালটি আসে, ট্যাক্স আসে সরকারের খাজানায়। তাদের কিছু বলবো না, তারা হচ্ছে পুঁজিবাদী, তাদেরকে সাবাসী দেবো, তাদেরকে ব্যবসাটা করতে মদত দেবো। আর এই যারা দিনমজুরের মতন হয়তো একটা দোকান চালিয়ে সারাদিন 16 ঘন্টা, 18 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা দোকানদারি করে, পুঁজি খাটিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে হয়তো 500-600 টাকা ইনকাম করে, বুঝতে পারছেন? তাদেরকে ধমকাচ্ছি, চমকাচ্ছি। এটা ঠিক কতটা গ্রহণযোগ্য একবার একটু চিন্তা ভাবনা করবেন। এবং অবৈধ সম্পর্ক, পরকীয়া, এটা আমরা সমালোচনা করি এবং ঘৃণার চোখে দেখি, কিন্তু ভাবুন তো, প্রতিটা শহরে এই ওয়াইও নাকি একটা হোটেল বেরিয়েছে, যেখানে আপনি যখন তখন রুম বুক করতে পারবেন, যার দ্বারা সরকার একটা ট্যাক্স পায়। কি হয় সেখানে? কে কোন প্রবাসী আর আবাসী গিয়ে সেখানে থাকে? সেখানে তো দেখি ওই মানে 18+ হলেই আধার কার্ড, আই কার্ড দেখিয়ে নাম লিখে চললো। তার মানে কি? হ্যাঁ, সরকার যেরকম অবৈধ সম্পর্ক রায় দিয়েছে যে প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধব তার সাথে সে সম্পর্কে লিপ্ত হতে পারে, এরকম সরকারি রায়তেও শুনেছি। হ্যাঁ, বন্ধ ঘরে করছে, কিন্তু হচ্ছে তো, সেটা পরকীয়াই তো, সেটা তো কোনো সাধুবাদ না, সেটা কোনো সুসম্পর্ক না। তাহলে এটাও তো সরকার জানছে। সে আর পূর্বের সরকার বলে আমি বলছি না, বা বর্তমান সরকারের কথাও বলছি না,
আমি এখানে পরিবর্তনের কথাটা বলছি, যে পরিবর্তন সবকিছু করা যায় কি মুখে বললে? আজকের সারা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে রমরমিয়ে চলছে গেঁজার ব্যবসা, কিন্তু গেঁজা উৎপত্তি যেখান থেকে সেটাকে বন্ধ করা যাচ্ছে না। আজকে গেঁজা যারা বিক্রি করছে বা চোরা লাইনে পাচার করছে, তাকে 100 দিন ব্যবসা করতে দিলাম, একবার ধরলাম, ধরে নিয়ে কাউকে হয়তো ঢুকিয়ে দিলাম, কিন্তু তার থেকে পুলিশেরও ইনকাম হচ্ছে, প্রচুর টাকা সরকারেরও ইনকাম হচ্ছে। এটা কি হচ্ছে? মদের দোকান, মদের লাইসেন্স কারা দিচ্ছে? সরকার দিচ্ছে। এদিকে বলছে মদ বন্ধ করবে। হ্যাঁ, মদ পুরোপুরি তৈরি কারখানা, ব্র্যান্ড, বাংলা মদ হোক আর ইংলিশ মদ হোক, পশ্চিমবঙ্গে চলবে না, সে ব্ল্যাকে হোক বা শপেই হোক, পুরোপুরি মার্কেটিং বন্ধ করে দেওয়া হোক। এবার সরকার কিভাবে চালাবে, কোথার থেকে টাকা দেবে, সেটা সরকারের চিন্তা ভাবনা। দ্বিতীয়ত কথা হচ্ছে প্রাইভেট স্কুল চলবে না, এরকমও শুনছি অনেক নেতার মুখে। চলবে না ডায়লগ আর ওই সরকার পরিবর্তনের সাথে আপনি পরিবর্তনশীল ডায়লগ দিয়ে মানুষের বাহবা করেছেন, কিন্তু কতটা বাস্তবায়িত করতে পারবেন সেটা একবার ভাববেন। আনাচে কানাচে যেরকম বলছে পশ্চিমবাংলায় বিগত সরকারের, মানে মমতা ব্যানার্জির সরকারের সময় নাকি অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, আবার অনেক প্রাইভেট স্কুল গজিয়েছে। আমি জলজান্ত উদাহরণ। হ্যাঁ, বাস্তব কথা বলেছে। স্কুল বন্ধ হয়েছে ঠিকই, কোন স্কুলগুলো বন্ধ হয়েছে? যেগুলো ঝাঁপ ছিল না, চাল ছিল না, ওই একচালা কোনো রকম একটা ঘর, নামকে বাস্তে স্কুল, হ্যাঁ এগুলো বন্ধ হয়েছে। কিন্তু তার সাথে সাথে বহু স্কুলে যেখানে ছাত্র পড়ানোর যোগ্য ছিল না, দরজা জানলা বলুন কেন, সেখানে বিল্ডিং করে মানে একদম সুন্দর সজ্জিত একটা দারুণ মডেলাইজ স্কুল করে দিয়েছে, যা এই বাংলাতে বহু উদাহরণ রয়েছে। বহু ভালো প্রাইভেট স্কুলের থেকে ভালো চলছে, সেটা কিন্তু বিগত সরকারের আমলেই করেছে। এবং সেখানে যাতে বাচ্চারা সর্ব ধরনের সরকারি সুবিধা পায়, স্কুলের পোশাক, জুতো, ব্যাগ, সে ব্যবস্থাও করেছে। সেটার কথা কিন্তু কেউ বলছেন না, কিন্তু একটাই কথা বলেন, মমতা ব্যানার্জির আমলে স্কুল বন্ধ হয়েছে। হ্যাঁ, স্কুল বন্ধ হয়েছে তো। কোন স্কুলগুলো বন্ধ হয়েছে? যে স্কুলগুলোর নামে ছাত্র দেখানো হতো খাতা কলমে, যে এত ছাত্র আছে। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এলাকাতে একজন বাম আমলের কাউন্সিলর একটি স্কুল চালাতেন, তিনি একটা স্কুল মাস্টার, নামে ছিল স্কুল মাস্টার। ওই এখন যেরকম খিচুড়ি স্কুল বলেন না, সেরকম খিচুড়ি স্কুলের মতন ছিল, যে স্কুলে 10টা বাচ্চা ছিল না, কিন্তু টাইমলি তিনি যেতেন, গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে চলে আসতেন। একটা মায়না সরকার থেকে পেতেন। স্কুলে বেঞ্চ ছিল না, টেবিল ছিল না, চেয়ার ছিল না, পাখা ছিল না, কিছুই নেই, নামকে বাস্তে একটা স্কুল। সেই স্কুলটা কিন্তু তৃণমূল সরকার আসার পরে তুলে দিয়েছে। খাতা কলমে স্কুল ছিল, দেখানো হতো খাতা কলমে 200 বাচ্চা আছে, তার একটা সরকার থেকে খরচা পেত, একটা মাস্টারের মায়না পেত, সেই স্কুলটা তুলে দিয়েছে। হ্যাঁ, খাতা কলমে আবার স্কুলে যে উঠে গেছে সেটাও বাস্তব, এটা ঠিক। আবার এখন দেখা যাচ্ছে অনেক নেতাদের কার কি সম্পত্তি আছে, কার কোথায় কি সম্পত্তি আছে, কটা হোটেল আছে, কটা বাড়ি আছে, খোঁজ করা হচ্ছে, কিভাবে করেছে তা নিয়ে অনেক কাদা ছেটাছেটি হচ্ছে। ঠিকই বলেছেন, পরিবর্তন হয়েছে, যে সরকার ছিল সেই সব নেতাদের খোঁজ নেওয়া হচ্ছে যে কোথার থেকে এসছে। ভালো কথা, হোক, আমিও চাই হোক, কিন্তু এটাও তো বলবো বর্তমান সরকারের আমলে বহু এমএলএ এমপিরা আছেন যারা কিন্তু কোনো চাকরি করেন না বা সেরকম কোনো ব্যবসা করেন না, কিন্তু তাদেরও অনেক পুঁজি আছেন। এবং দেখবেন 5 বছর পরেও, 5টা বছর কাটতে না কাটতে তাদেরও অনেক বিশাল সম্পত্তি হবে, কিন্তু কোথার থেকে হবে কে বলতে যাবে? ডবল ইঞ্জিন। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী হয়তো স্বচ্ছতার সহিত চাইবে যাতে এরকম না হয়, কিন্তু এটা হবেই। এটা বাংলা, এটা ভারতবর্ষের রাজনীতি, এটা অঙ্গ। শুধু এই রাজ্যে কেন, আজকে বিহার সরকার সরকারি কর্মচারীদের মায়না দিতে পারছে না, কিন্তু বিহারে কোনো এমএলএ এমপি দেখাতে পারবে, সে নীতিশ কুমারের হোক আর যারা বিজেপির হোক, যে তারা তাদের ওই টিনের চালের ঘর, সাধারণ বাড়ি, তাদেরও বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাংলো বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বহু প্রপার্টি আছে, কিন্তু সেখানে সিবিও যাবে না, ইডিও যাবে না, কারণ সব শাসক দলের। এইগুলো বলতে গেলে যদি খারাপ লাগে, আর যদি বলেন চটি চাটা নয়, সংস্কার করতে গেলে গোড়ার থেকে সংস্কার করতে হয়। আপনি যদি একটা গাছের ডাল কেটে দেন, তাতে কিন্তু গাছটা মরে না। বিশ্ববৃক্ষ যখন হয়, তো তার শিকড় থেকে যদি কেউ বিনাশ করতে পারে, তবেই সে বিশ্ববৃক্ষ মারা যায়। না হলে ডাল কেটে দেবেন, কিছুদিন পরে আবার কিন্তু সেখান থেকে গজাবে। এটাই হয়ে এসছে। আর রাজনীতিতে কে যে সাদা কে কালো বোঝা মুশকিল, কারণ আজকে তৃণমূল সরকার চলে গেছে, বিজেপি সরকার এসছে, খুব ভালো, সাধুবাদ জানাই। দেখুন, চরিত্র তো ফুটে ওঠে মানুষের কথায়, ব্যবহারে। এই সৌমিত্র খাঁ ছিলেন তৃণমূলে, তিনি গেছেন বিজেপিতে, তিনিও গিয়ে ভাইপো অনেক রকম ডায়লগ, অনেক রকম কুকথা আকথা বলেছেন। বলতেই পারেন, মুখ আছে, অধিকার আছে, নেতাদেরই তো অধিকার থাকে।
যখন শাসকে থাকে তখন আরো বেশি থাকে। বলেছেন তাদের স্বামী স্ত্রীর ভিতরে একটা অশান্তি হওয়ার পরে দুজনে মিলে কাদা ছেটাছেটি করেছেন। তখন তিনি জানেন আমাকে কোর্টের কেস লড়তে হবে স্বামীর বিরুদ্ধে, আমার একটা সাপোর্ট দরকার, পাওয়ার দরকার। তাই সুজাতা খা দৌড়ে এসেছিলেন আমাদের কুণাল ঘোষের কাছে। এবার কুণাল ঘোষ তাকে নিয়ে জয়েন করিয়ে দিল, তৃণমূলের বড় নেত্রী হয়ে গেল একেবারে। তাকে লোকসভায় বিধানসভায় হই হই রে রে, এবং দিদি তার কাছে ভগবান হয়ে গেল। এই সুজাতা মণ্ডলের মুখে শুনলাম, মানে সুজাতা খায়ের মুখে শুনলাম। এবং তিনি সবকিছু সাল্টে নিলেন। তিনি মায়না, চাকরি, গাড়ি, ওই জেলা পরিষদের নেত্রী, জেলা পরিষদে দাঁড়িয়ে সবই ভোগ করলেন। যখন দেখলেন যে তৃণমূলের পাওয়ার কমে গেল, সাথে সাথে দুপুরবেলায় উনি জয় শ্রীরাম। আচ্ছা বলুন তো, আমরা তো সাধারণ মানুষ, আমরা কি এই রাজনীতি চাই? এর কোনো বিশ্বাসযোগ্যতা আছে? হ্যাঁ, তবে একটা কি, এই দেখে এর কিন্তু কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আজকের যে নেতারা, এই কৌস্তব বাগচি একজন, ইনি, এটা সুজাতা খায়ের কথা বললাম, কৌস্তব বাগচি যখন অধীর রঞ্জন চৌধুরীর পাশে দাঁড়িয়ে রাজনীতিটা করেছে 2 বছর আগেও, তখন দেখতাম শুভেন্দু অধিকারী, বর্তমান যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি, তার সম্বন্ধে অখ্যাত কুখ্যাত ভাষায় চোর, অমুক তমুক, তোলাবাজ কি না বলেছে, যা মুখে এসছে বলেছে। আজকের সেই অধীর রঞ্জন চৌধুরীর হাত ছেড়ে উনি বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী ওনার কাছে এখন ভগবান। আইডিওলজি বলে কি কিছু আছে, আদর্শ বলে কিছু আছে রাজনীতিতে? কার কথা বলবো, কাকে মানবো? আজকের মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে, হাইকোর্টে ওকালতি করতে গেছে, সেখানে অন্য শাসক দলের উকিলরা তাকে দেখে চোর চোর বলে চিৎকার করছেন। আরে চোর চোর বলে আপনারা বলছেন, ওই মুখ্যমন্ত্রীর নামে কোনো কেলেঙ্কারি নেই, তিনি কারো থেকে 2 পয়সা নেননি, তাকে কেউ টিভির পর্দায় দেখেননি। আপনাদের বলতে একবার দিই, হ্যাঁ আপনারা পাওয়ারে এসছেন, তার জন্য একজন মহিলা উকিল হয়ে আর একজন মহিলা উকিল হয়ে এইভাবে চোর চোর বলে চিৎকার করছেন। এই দিনটা তো দিন নয়, অনেক কিছু হাওয়া বদলাতে পারে, অনেক কিছু হতে পারে, সবই জনতা জনার্দন। সেদিন আপনাদের কি হবে? আজকে সাধুবাদের ডায়লগ দিচ্ছেন, ও 2021 সালে কি করেছে, অমুক সালে কি করেছে। কে করেনি? কোন দল করেনি? বাম আমলে অত্যাচার শুনলে শিউরে উঠতাম, ভয়ে চোর চোট্টার মতন জীবন কাটিয়েছি। কোনো পার্টি করিনি প্রকাশ্য, তবু চোর চোট্টার মতন জীবন কাটিয়েছি। দেখেছি, অনেক কিছু দেখেছি। রাস্তাঘাট ছিল না, চাকরি বাকরি তাদের দলের ছেলেদের ওই চিরকুটে হতো। এখন তারাও বলছে মমতা ব্যানার্জি চাকরি চোর। এই পার্থ চট্টোপাধ্যায়কে মানুষ কত সম্মান করত, কত শ্রদ্ধা করত, অথচ এই পার্থ চট্টোপাধ্যায়ের মতন দানবদের জন্য আজকে তৃণমূল নেত্রীর গায়ে কাদা ছুটছে মানুষ। ভাবতে পারেন কতটা দুঃখজনক, কতটা লজ্জাজনক ব্যাপার। আর সেই পার্থ চট্টোপাধ্যায় আজও কদিন জেল খেটে বেরিয়ে এসে বলছে, হ্যাঁ বান্ধবী থাকতেই পারে, সবার ঘরে বউ আছে, আমার তো একটা বান্ধবী থাকতেই পারে। আরে বুড়ো ভাম, ওই বয়সে তোমার একটা বান্ধবী থাকতেই পারে? তুমি একটা রাজনৈতিক নেতা, তোমাকে অনেক ইয়ং জেনারেশন আদর্শ বলে, শিক্ষামন্ত্রী বলে সম্মান করত। এই হচ্ছে আমার দেশের, আমার রাজ্যের শিক্ষামন্ত্রী। আবার দেখুন ওদিকে ওই ধর্মেন্দ্র সিং নাকি কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী, তাকে যখন মিডিয়া জিজ্ঞাসা করছেন, স্যার নিট পরীক্ষার এরকম কি করে চুরি হলো, সব বিজেপিরই একজন নেতা এরকম প্রশ্ন ফাঁস করেছেন, রিপোর্টার জিজ্ঞাসা করছেন, উনি এড়িয়ে চলে যাচ্ছেন, কোনো উত্তরই দিতে পারছেন না। তো ব্যাপারটা তো একই রকম হলো। কাকে নিয়ে চলবো বা কাকে আদর্শবান মনে করব? এবার তাই সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই, আবেগে কাউকে অতি ছোট না করে শুধু ধরপাকড় বুলডোজার চালালেই হবে না। সুস্থ সমাজ ব্যবস্থা দিতে গেলে, একদিন মমতা ব্যানার্জি বলেছিলেন যে ধর্ষণকারীদের ফাঁসির আইন আনা হোক, তখন কিন্তু এই কেন্দ্র সরকার তাতে সাই দেয়নি, বামেরা সাই দেয়নি। তাহলে মমতা ব্যানার্জি একজন মহিলা, তিনি কি ধর্ষণকে প্রশ্রয় দেয়? না, তা কিন্তু নয়। সবাইকে আইনের মারফত চলতে হয়, বললেই হয় না। এবার ব্যাপার হয় কি, ডবল ইঞ্জিন থাকলে কি হয়, তাদের পাস করতে যে কোনো জিনিস সুবিধা হয়, আবার ঢাকতেও সুবিধা হয়, আবার করতেও সুবিধা হয়। কিন্তু যখন সিঙ্গেল ইঞ্জিন চলে, তাকে অনেক বাধ্যকতা, অনেক সমীকরণের মাধ্যমে যে কোনো কাজ করতে হয়, এটা বুঝতে হবে। তাই যাকে
কালকের একেবারে দেবীর আসনে বসিয়েছেন, আজকের সবাই চোর 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 বলছেন। চুরি কিন্তু, চাকরি চুরি শুধু এই রাজ্যে হয়নি, বহু রাজ্যেই হয়েছে। সব রাজ্যেতে ধর্ষণ হচ্ছে, সব রাজ্যতেই সবকিছু হচ্ছে, শুধু সেখানে মিডিয়া বিরোধিতা করছে না, মিডিয়া এইভাবে দেখাচ্ছে না। তাই সবার কাছে, বর্তমান সরকারের কাছে বিশেষ করে হাত জোর করে বিনীত অনুরোধ করব, এমন একটি সুস্থ সরকার দিন বাংলাতে, যেন সত্যি বলে হ্যাঁ সোনার বাংলা। রাস্তা সোনা দিয়ে করতে হবে না, মডেলাইজ করতে হবে না, মানুষ শুধু শান্তি চায়। এই মানে দুষ্কৃতীদের বারবারান্ত, তোলাবাজদের বারবারান্ত, মহিলাদের টোন কাটা, মহিলাদের প্রতি অবিচার, মহিলারা রাস্তায় নিপীড়িত হবে, এটা কিন্তু চায় না সমাজ। এবং নির্বিঘ্নে নির্ভয়ে একটি সাধারণ মানুষও চলতে পারবে, এবং বাক শক্তি, কারো গণতান্ত্রিক অধিকার এবং কারো যারা বিরোধিতাও করবে আপনার সরকারের, তাদেরও বলার অধিকার দিন। বিরোধিতা করলেই সরকারের ক্ষতি হয় না, বরঞ্চ সরকারের ভালো হয়, মঙ্গল হয়। সরকার অনেক কিছু অজান্তে আবেগে পড়ে, দলের চাপে, দলের কর্মীদের চাপে, দলের নেতাদের চাপে অনেক ভুল সিদ্ধান্ত অনেক সময় নিয়ে ফেলে, প্রশ্রয় দিয়ে ফেলে। কিন্তু যদি বিরোধিতা থাকে, তাহলে সিএম বা যিনি ভালো চান, বর্তমান মুখ্যমন্ত্রী যদি সমাজ বা বাংলার ভালো ব্যবস্থা চান, তিনি কিন্তু বলতে পারবেন তোমাদের এইটা প্রশ্রয় দিলে কালকে কাদা আমার গায়ে ছিটবে। দেখেছো কিভাবে বিরোধিতা করছে। তাই বিরোধীদের গলা দাবানোর যদি করা হয়, আমি করবেন বা এটা আমি বলতে পারি না। বিরোধীদের বাক স্বাধীনতা বজায় রাখুন, সেটা একমাত্র আপনিই পারবেন। এবং আপনার কাছে বিশেষ করে হাত জোর করে বিনীত অনুরোধ, এটা বাংলার মানুষ চায়, বিরোধীদের কণ্ঠরোধ করবেন না। তাতে বাংলার ভালো হবে, বাঙালির ভালো হবে, সমাজের ভালো হবে। এই গর্গ চট্টোপাধ্যায়কে দেখেছি বাঙালির হয়ে কথা বলতে। আজকের হয়তো কোনো ভুল কথা বলেছে, তাকে অ্যারেস্ট করেছেন, আমি তারও বিরোধিতা করছি না, করতে পারেন, আবার তিনি বাইরেও আসবেন। তিনি কোনো আর্মস নিয়ে ধরা পড়েনি, কিন্তু তার কাছে দুটো মোবাইল ছিল। অথচ কিছু সংবাদ মাধ্যম সাথে সাথে ছড়িয়ে দিল যে না, তিনি আর্মস নিয়ে ধরা পড়েছেন। এটা তো ঠিক না। এটাই হচ্ছে যারা চটি চাটা বলেন না, এটাকে কোন চাটা বলবেন, কোন চাটা মিডিয়া বলবেন? কোন মিডিয়া প্রমাণ করতে পারবে যে গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষের যিনি কর্ণধার ছিলেন, তিনি আর্মস নিয়ে ধরা পড়েছেন? কিন্তু আপনারা, বহু মিডিয়া কিন্তু এটা প্রচার করে দিয়েছেন। কেন? সোশ্যাল মিডিয়া বলুন আর যে মিডিয়া বলুন, ইউটিউবার বলুন, আপনারা কি চাটেন? আপনারা তো অনেককেই আঙুল তুলে বলে ফেলেন চটি চাটা। তাহলে আপনারা কি চাচ্ছেন আপনারাই বলে দিন। এটা তো ঠিক না। এইবার হয়তো তিনি বাঙালি হয়ে বলতেন, সেটা অনেকের কাছে খারাপ লাগতো। কিন্তু যেরকম ভারতীয় জনতা পার্টি হিন্দুদের জন্য বলছে, হিন্দুদের পার্টি, হিন্দুরা রাজ করবে, আমাদের মুখ্যমন্ত্রীর থেকে এখানে হিন্দুরা রাজ করবে, হিন্দুদের পার্টি, হিন্দুদের কথাই চলবে, এটাও তো তাহলে এক ধরনের একটা জাতিকে সমর্থন করা। তিনি হয়তো বাঙালিকে সমর্থন করতেন, আর করবেনই না কেন? আমার বাঙালি হিসাবে সেটা নিয়ে গর্ব হয়। যদি বলেন কেন, বড়বাজার এলাকায় বা কোনো হিন্দিভাষী এলাকায় গেলে বাঙালিকে কতটা যোগ্য সম্মান দেয়, তারা বাংলার বুকে বসবাস করে, সেটা কিন্তু আমরা তার ভুক্তভোগী এবং দেখি। তাদের চালচলন, বিশেষ করে বিহারিদের চালচলন, ইউপি ভাষী উত্তরপ্রদেশের কিছু মানুষের চালচলন সত্যি আমাদেরও পছন্দ হয় না। বাবা হয়তো একটা সাধারণ চাকরি করে, ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে এই 8 ক্লাস পাস করে, এবার সেই ছেলের জন্য 18 বছর বয়স হতে না হতেই উত্তরপ্রদেশে বলুন আর বিহারে বলুন, ছেলের জন্য মেয়ে দেখে। অন্য দিকগুলো বললাম না। আর মেয়ে দেখতে যায়, তখন বলে 5 লাখ ক্যাশ দহেজ মে দেনা পড়েগা সে মেয়ের বাবাকে। আরও তো তার সাথে অনেক কিছু রয়েছে। তখন যখন মেয়ের বাবা জিজ্ঞেস করে ছেলে কি করে, আবি কুছ করতা নেই হ্যাঁ, কামা লেগা, আবি কামাতা নেই হ্যাঁ পর কামা লেগা। মানে বাপকে দেখে ঘরে ছেলেকে, মেয়ের বাবা ছেলের হাতে একটি মেয়েকে দিয়ে দিতে হবে। এই হচ্ছে তাদের সমাজ ব্যবস্থা, এবং তাদের চালচলন সম্বন্ধেও অনেক কিছু আমরা বলতে পারি। আর সেই উত্তরপ্রদেশের লোক বিহারিরা এসে যেভাবে বড়বাজারে ভদ্র বাঙালিকে ওই ঠেলালা মুঠিয়ারা যে ভাষায় গালাগালি দিয়ে কথা বলে, তখন যারা তারা মাল মুঠ বয়ে নিয়ে চলে, সাইড দেওয়ার জন্য যেসব ভাষা ইউজ করে, সেখানে যদি নোংরা ভাষা বলার জন্য কোনো বাঙালি তার গালে একটা চড় মেরে বসে, তো তার হয়েছে, তার 7 পুরুষ দেখিয়ে দেবে ওই বিহারিরা। কিন্তু আমরা বাঙালিরা সুশীলতা এবং সেটা বরদাস্ত করি। দেখেছেন তো এর আগে কত বাঙালি এই বিহারে বলুন, উত্তরপ্রদেশে বলুন, মহারাষ্ট্রে বলুন, উড়িষ্যায় বলুন, পরিযায়ী শ্রমিক হয়ে ডেড বডি তার বাড়িতে এসছে। তাহলে কেন আমরা বাঙালি হয়ে বাংলার কথা বলতে পারবো না, বাঙালিকে সাপোর্ট করতে পারবো না? তারা আজও বাংলার বুকে
জয় শ্রীরাম বলে যাকে তাকে যে কোনো বাঙালিকে মারধর করবে, যে কোনো মহিলাকে টোন টিটকারি করবে, সেটাকে আমাদের বরদাস্ত করতে হবে, মেনে নিতে হবে? তাহলে সেই পরাধীন আমরা। তাই এই নতুন মুখ্যমন্ত্রীর কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে নত মস্তকে করজোড় হাতে একটাই আবেদন, আশা করি আপনি এইটুকু দেখবেন বাঙালির হয়ে। আপনিও একজন বাঙালি ঘরের মানুষ, বাংলার মানুষ, এবং আপনাকে আমি বিশেষ করে একটা সময় কতটা শ্রদ্ধা করতাম আপনি হয়তো চিনবেন না, জানবেন না। জাতীয়তাবাদী একটা তৃণমূলে থাকাকালীনই উনি একটা পার্টিসুর একটা সংগঠন করেছিলেন। তার মধ্যে আমার এলাকার কোনো এক দাদা সেই সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি অনেক সময় আমাকে তার সাথে ঘোরাতে নিয়ে যেতেন। বয়সটা তখন আমার কম ছিল, তো বলতো এই সংগঠনের নেতা আমাদের শুভেন্দু অধিকারী, প্রেস ক্লাবে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, সেখানে আমাকে ডিনার করে নিয়ে এসছেন, অনেক বড় বড় জায়গায় তার সাথে ঘুরেছি। তাই তখন এই শুভেন্দু অধিকারীর প্রতি অনেকটাই অনুরক্ত ছিলাম। তাই সেসব পুরোনো দিনের গল্প, এবং সত্যি ওনার লড়াকু মনোভাবের জন্য ওনাকে স্যালুট করতাম তখন। হ্যাঁ, লড়াকু নেতা, এটা স্বীকার করি, এখনও স্বীকার করি, আর তখনও স্বীকার করতাম। কিন্তু তার মধ্যে বর্তমানে ওই কিছু জিনিস এক পেশে বলবে, তখন কিন্তু সত্যি খারাপ লাগে যে এই মানুষটাকে অন্ধর মতন সাপোর্ট করতাম, অন্ধর মতন ভালোবাসতাম। আজকের তাই চাই যে উনিও বাঙালিকে একটা আলাদা চোখে দেখুক, বাঙালিকে আলাদাভাবে ভালোবাসুক, বাঙালিকে একটা আলাদা সম্মান দিক। কিন্তু বাঙালিরা কিন্তু অনেক জায়গায় পদে পদে অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে বাংলার সম্মান রক্ষার্থে। তাই ওনাকে এই আমার তরফ থেকে এটাই ওনার কাছে চাওয়া, বা আমাদের বাঙালি সমাজের পুরো চাওয়া, যেন বাঙালি বাংলায় মাথা উঁচু করে থাকতে পারে। যাই হোক, বহু কথা আছে, বহু নেতাদের সম্বন্ধে বলতে গেলে অনেক ছোটোখাটো অনেক ঘটনাই আছে যা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা যায় না। তাই কলঙ্ক, কাদা বা কারো কি ব্যবসা, অমুক তমুক সব দলের মধ্যে রয়েছে। আমি কোনো দলকে একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ বলছি না, আবার কাউকে এও বলছি না যে একেবারে কলঙ্কিত, এটাও বলছি না। তাই সর্বদলের মধ্যেই রয়েছেন। আপনি নতুনভাবে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার কাছে আশা করব একটাই, যে এই সরকারটা একটা নতুন ভাবমূর্তি নিয়ে চলে, এবং আপনার দলের যারা রয়েছে তাদেরকে এ টু জেড সবাইকে আমি চিনি, বহু জনগণের সাথেই চিনি। সেই অর্জুন সিং থেকে শুরু করে, কৌস্তব বাগচি থেকে শুরু করে, এদের খুব কাছ থেকে দেখেছি। তৃণমূলেও যেরকম ভালো লোক রয়েছে, বিজেপিতেও অনেক ভালো মহান লোক রয়েছে। বর্তমানে আমাদের যিনি যত দিন যাচ্ছে, বিগত দিনে আমার তার প্রতি এই শ্রদ্ধাটা ছিল না। কার কথা বলছি? শ্রমিক ভট্টাচার্যের। বর্তমানে শ্রমিক ভট্টাচার্য এই সরকার গঠন হওয়ার সাথে সাথে তার রূপরেখা, তার বক্তব্য 100 ডিগ্রি ঘুরিয়ে নিয়ে এত প্রাসঙ্গিক হয়েছেন বাংলার বুকে যে স্যালুট করতে ইচ্ছা করে। কিন্তু আগে, কিন্তু আজ থেকে বছর খানিক আগেও আমি এই লোকটাকে ভক্তি হতো না, আজ স্যালুট করছি। তো এরকম মানুষজন দরকার, খোলা চোখে সবটাই সমানভাবে দ্বিচারিতা না করে, রং কালার না দেখে, যদি একটা সরকারকে কোনো স্টেটে, যে কোনো স্টেটে, যে কোনো সরকার, যে কোনো দলের যদি চলে, তাহলে সত্যি সেটা সমাজের জন্য, সমাজ কল্যাণের জন্য, মানুষের জন্য, মানব সেবার জন্য সত্যি উপযুক্ত। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জানি না কেমন লাগবে আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।